শুভ দুপুর প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত সরাসরি সম্প্রচারিত একুশের দুপুর অনুষ্ঠান থেকে সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশের দুপুর দেখছেন। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে উপস্থিত আছেন রায়লা 2015 এর চেয়ারম্যান রোটারিয়ান কাজী জাহিদুল ইসলাম। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া আফরিন। এইবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্বাগত একুশে দুপুরে, কেমন আছেন? জি ভালো আছি। আচ্ছা, শুরুতে আমি যে বিষয়টি একটু জানতে চাইবো যে আপনি একজন রোটারিয়ান, তার আগে সবচেয়ে বড় কথা হচ্ছে রায়লার এবার 2015 চেয়ারম্যান। শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে রায়লার সম্পর্কে একটু আমাদেরকে যদি একটু বিস্তারিত বলতেন। রায়লা হচ্ছে রোটারি ইন্টারন্যাশনালের ইয়ুথদের নিয়ে একটি প্রোগ্রাম, ট্রেনিং প্রোগ্রাম। সেটার পুরোপুরি বলতে হবে যে রোটারি ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড। আচ্ছা, এখান থেকে রায়লা, সেটা রোটারি ইন্টারন্যাশনাল তরুণ তরুণী যুবক যুবতীদের মধ্য থেকে নেতৃত্ব বিকাশের লক্ষ্যে এই প্রোগ্রামটি করে থাকে। এবং রোটারি ইন্টারন্যাশনালে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে এবং সব ডিস্ট্রিক্টে এই প্রোগ্রামটি রোটারি ইন্টারন্যাশনালের প্রেসক্রাইব প্রোগ্রাম। ও আচ্ছা, একটা বিষয় যদি একটু বলেন যে আমরা যে রোটারির সম্পর্কে আমরা সবসময় শুনি, কিন্তু রোটারি প্রতিষ্ঠার যে পটভূমিটা আছে সেটা সম্পর্কে যদি একটু বলতেন। সুন্দর বলেছেন। আসলে রোটারি প্রতিষ্ঠা হয়েছে 1905 সালে আমেরিকার শিকাগো শহরে। চার বন্ধু মিলে বাই রোটেশন তারা বসতেন। তারা ভেবেছেন যে জীবন শুধু বউ, বাসা, ব্যবসা, আমি ভাবে বলতে চাই আর কি, এই তিন বয়ের মধ্যে জীবন না শুধু, এর বাইরেও জীবন আছে। এই তিন বয়ের বৃত্ত থেকে জীবনকে উপলব্ধি করতে গিয়ে তারা চার বন্ধু মিলে বাই রোটেশন তারা এক একজনের বাসায় বসতেন। সে থেকে রোটারি শব্দের উৎপত্তি। সেটা শুরু থেকে বন্ধুত্বের মধ্যে দিয়ে শুরু হয়, পরবর্তীতে সেবার বিস্তৃতির মাধ্যমে এটা সারা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, তো এই যে প্রতিষ্ঠিত যে হয়েছে রোটারি, তো এই রোটারির ক্ষেত্রে যে নেতৃত্ব পর্যায়ে যে বিষয়টি থাকে, যে নেতৃত্ব বিকাশে রোটারির যে ভূমিকা একটা বিষয় থাকে, আর সেটা যদি একটু বলতেন, যেহেতু আপনি ইতিহাসটা বলছিলেন। আসলে নেতৃত্ব বিকাশের বিষয়টি রোটারিকে প্রশংসিত করেছে বিশ্বব্যাপী এবং সারা বিশ্বে রোটারি সমাদৃত হয়েছে নেতৃত্ব বিকাশের তার যে স্তরগুলি রয়েছে। রোটারিতে 4টি স্তর রয়েছে নেতৃত্ব বিকাশের। শুরু থেকে আমি বলি, 8 থেকে 12 বছরের শিশু কিশোর দিনে রোটারি করেছে আর্লি অ্যাক্ট ক্লাব। তারপর করেছে 12 থেকে 18 বছরের ছেলে মেয়েদের নিয়ে করেছে ইন্টারেক্ট ক্লাব। 18 বছর থেকে 30 বছরের এই তরুণ তরুণী এবং যুবক যুবতীদের নিয়ে করেছে রোটারি ক্লাব। এবং পরবর্তীতে তারা পরিণত বয়সে গিয়ে রোটারি ক্লাব করছে, যেটা আমরা করছি। তো তাই দেখেন, বিশ্বের আর কোন সংগঠনের নেতৃত্বে এই 4টি স্তর নাই। আমরা কোমলমতি শিশুদের নিয়েও রোটারি ভাবছে যে কিভাবে তাদের মধ্য থেকেও নেতৃত্বে বিকাশ ঘটানো সম্ভব। যারা স্কুল গোয়িং, আমি তো শুরুতে বলেছি 8 থেকে 12 বছরের বাচ্চাদের নিয়েও রোটারি নেতৃত্বের বিষয় ভাবছে। তারা একদিন ভালো ইন্টারেক্টর হবে আর্লি অ্যাক্ট থেকে, আবার ইন্টারেক্টর একদিন ভালো রোটারেক্টর হবে, এবং রোটারেক্টর 30 বছর পেরোনোর পরে রোটারিতে আসবে এবং তারা একদিন আদর্শ রোটারিয়ান হবে। এইভাবেই রোটারি নেতৃত্ব বিকাশের স্তরকে 4টি ভাগ করেছে। আচ্ছা, কিন্তু বিশ্বব্যাপী আমি যদি বলি যে বিশ্বব্যাপী আসলে রোটারির এই উল্লেখযোগ্য যে কার্যক্রম সম্পর্কে সেটা যদি একটু বলতেন যে কিভাবে আসলে ভূমিকা রাখছে। আসলে কি বলবো, যদি একটা কাজের কথাই বলি তাহলে মানে অনেক বড় কাজ, সেটি হচ্ছে যে রোটারি বিশ্বব্যাপী যে আমরা আজকে পোলিও নির্মূল হতে যাচ্ছে এবং আমাদের বাংলাদেশ অলরেডি পোলিও মুক্ত, সেটা রোটারি কল্যাণে হয়েছে। সারা ওয়ার্ল্ড ওয়াইড রোটারি ইন্টারন্যাশনাল এটা ফাইন্যান্স করেছে এই পোলিও নির্মূলে, এবং আমাদের দেশটা কিন্তু একটা উদাহরণ হয়েছে। এবং এটা আসলেই আমরা মনে করি রোটারি একটা বড় সাকসেস, এবং আমরা প্রত্যাশা করি একদিন যেদিন সারা বিশ্ব পোলিও মুক্ত হবে, হয়তোবা আমাদের রোটারি ইন্টারন্যাশনাল, আমাদের রোটারি ক্লাব নোবেল প্রাইজ পাবে, এরকম প্রত্যাশা আমরা করি। আচ্ছা, এতক্ষণ এছাড়াও আপনার রয়েছে অনেক কাজ রয়েছে। আমরা আর্সেনিক নিয়ে কাজ করেছি, আমরা লিটারেসি নিয়ে কাজ করি। রোটারি ব্যাপকভাবে কাজ করছে। এখন পোলিও মুক্ত হয়েছে বাংলাদেশ, এখন আমাদের বাংলাদেশের রোটারি কাজের পরিধি হচ্ছে লিটারেসি নিয়ে কাজ করা। অলরেডি সে ব্যাপারে সে লক্ষ্যে কাজ শুরু হয়েছে। আচ্ছা, আমরা এতক্ষণ আসলে রোটারির মানে পটভূমি, ইতিহাস এবং বিশ্বব্যাপী যে রোটারির যে ভূমিকা, উল্লেখযোগ্য কার্যক্রম, সেই বিষয়গুলো নিয়ে জানলাম। এবার একটু আমাদের বাংলাদেশে চলে আসতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে যদি রোটারির উল্লেখযোগ্য ভূমিকা বা কিভাবে আসলে ভূমিকা রাখছে, আপনাদের কার্যক্রমটা সম্পর্কে যদি একটু বলতেন। বাংলাদেশে 1937 সালে রোটারির যাত্রা শুরু হয়েছে রোটারি ক্লাব অফ ঢাকার মধ্য দিয়ে। তো আজ পর্যন্ত এটি আপনার 77 বছরে চলছে। তো রোটারি এই দীর্ঘ অভিযাত্রায় আপনারা দেখবেন নট অনলি ইন বাংলাদেশ, ইন এভরি হোয়ার রোটারি অনেক ইনোভেটিভ কাজ করে। আমি যদি বলি যে
রোটারি ইন্টারন্যাশনাল, যেটা আমি বলেছি 1905 সালে আমেরিকা শিকাগো শহরে হয়েছে, 1907 সালে শিকাগো টাউন হলে পাবলিক টয়লেট নির্মাণ করেছে। তখন আমেরিকার ওই শহরে একটা পাবলিক টয়লেট কনসেপ্টই ছিল না। রোটারি ইনোভেটিভলি এই পাবলিক টয়লেট স্থাপন করে সেই 1907 সালে। ঠিক তেমনি ঢাকাতে 1937 সালে রোটারি ক্লাব হওয়ার পরে 1954 সালে প্রেস ক্লাবের সামনে যে প্যাসেঞ্জার শেড দেখছেন আপনারা, এটিও রোটারি ক্লাব অফ ঢাকা নির্মাণ করেছে। সুতরাং ঢাকা শহর প্যাসেঞ্জার শেডের যে কালচারটা, সেটা ঢাকা রোটারি ক্লাব ইন্ট্রোডিউস করেছিল। আজকে ঢাকা শহর কেন বাংলাদেশে সর্বত্র অ্যাভেলেবেল প্যাসেঞ্জার শেড রয়েছে। ঠিক 1970 সালে বাংলাদেশে ঘূর্ণিঝড়ে আক্রান্তদের জন্য শেল্টার শেড নির্মাণ করেছে রোটারি ক্লাব। ঠিক এভাবে অনেক বড় কাজ বাংলাদেশে করছে। তাছাড়া আমাদের যশোরে মেডিকেল সেন্টার রয়েছে, আমাদের রাজশাহীতে ক্যান্সার ইনস্টিটিউট রয়েছে, আমাদের কুষ্টিয়াতে ঢাকা নর্থ রোটারি ক্লাব হাসপাতাল, চক্ষু হাসপাতাল করেছে, আমাদের নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে রোটারি ক্লাব জাহাঙ্গীরনগর ঢাকা মেডিকেল সেন্টার করেছে। তো এরকম নানাবিধ কাজ রয়েছে, স্থাপনামূলক কাজ। এছাড়া তো বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে সারা বছর রোটারি ক্লাবগুলি বিভিন্ন কাজ করে যাচ্ছে। তো এই যে আমরা বাংলাদেশে কার্যক্রম সম্পর্কে জানলাম, তার মধ্যে যদি উল্লেখযোগ্য যে বিষয়গুলো যদি বলি, একটু আপনি শুরুতে বলছিলেন যে পোলিও নির্মূল করার ক্ষেত্রে রোটারিয়ানরা অনেক বেশি কিন্তু হেল্প করছে এবং আপনারা সেই জায়গাটাতে সফল। বিভিন্ন জায়গায় যদি আমাদের যখন ডিজাস্টার গুলো হয়, ঘূর্ণিঝড় বা বন্যা প্লাবিত এলাকা, এই সব জায়গায় আপনারা নিয়মিতভাবে কাজ করছে। সিডরটাকে কিন্তু আমরা একদম মডেল হিসেবে কিন্তু ধরতে পারি। সিডরে রোটারি ক্লাবের ব্যাপক তৎপরতা ছিল। তো এই বিষয়গুলো যে এখন যে নতুন যে প্রজন্ম আছে, তাদেরকে এই যে মানুষের সেবায় নিজেকে ব্রত করা, উদ্বুদ্ধ করা, এই জায়গাটা আসলে আপনারা কিভাবে কাজ করে যাচ্ছেন? আসলে আমরা সেটাই মনে করি, রোটারি ক্লাব যে জন্যই রোটারি এভাবে নেতৃত্বের স্তরগুলি তৈরি করেছিল, যে তরুণদের মধ্য থেকে যদি নেতৃত্ব গড়ে না ওঠে তাহলে তারা রোটারিকে নেতৃত্ব দিতে পারবে না। আর আমাদের দেশে তো আপনার জেনারেলি একটা হতাশা রয়েছে। আমরা কথায় বলি যে আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। বাট রোটারিয়ানরা বলে যে একদিন সেই ছেলে ঠিকই হবে দেশে, হেসে খেলে গড়বে দেশ, দেশকে ভালোবেসে। এবং তরুণ প্রজন্ম নিয়ে রোটারি সেই আশাবাদ ব্যক্ত করে সবসময় যে তরুণরা এই দেশ নির্মাণ করবে, সমাজের কাজ করবে, দেশকে ভালোবাসবে এবং দেশের নেতৃত্ব দিবে। মানে অলওয়েজ তারা হচ্ছে সবাইকে ইন্সপায়ার করে যাচ্ছে। তরুণদের নিয়ে এই জন্য এই প্রোগ্রামটির আয়োজন করা হচ্ছে, যে রোটারি ইয়থ লিডারশিপ অ্যাওয়ার্ড। এবং এটা খুবই, এই প্রোগ্রামটি সম্পর্কে আমি একটু বলি, যেহেতু প্রোগ্রামটি নিয়ে আজকে আলোচনা, এটার একটা ব্যাপক ডেপথ রয়েছে। প্রোগ্রামটি খুব সুদূর প্রসারী একটা প্রভাব রয়েছে। আমি ব্যক্তিগতভাবে বলি, ঠিক একজন ইয়থ হিসাবে এবং একজন তরুণ হিসাবে 1990 সালে, আজ থেকে 25 বছর আগে আমি একজন পার্টিসিপেন্ট ছিলাম এই প্রোগ্রামটির। আচ্ছা। এবং এই প্রোগ্রামটিতে পার্টিসিপেট করার সুবাদে আজকে 25 বছর যাবত আমি রোটারিতে আছি। এই প্রোগ্রামটি কতটা ডেপথ থাকলে 25 বছর আমাকে রোটারিতে ধরে রেখেছে। এবং আমি মনে করি আজকে যারা এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে যাবে, আগামী 9 থেকে 12 এপ্রিল এই প্রোগ্রামটি শুরু হতে যাচ্ছে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে। তো আমি আশাবাদী যে যারা পার্টিসিপেট করবে এবং যারা পার্টিসিপেন্ট থাকবে, তারা অবশ্যই নেতৃত্ব বিকাশের এগিয়ে যাবে অনেকখানি, এবং তারা একদিন এই প্রোগ্রাম শেষ করে এসে কেউ কেউ রোটারি ক্লাবে জয়েন করবে এবং পরবর্তীতে পরিণত বয়সে রোটারিতে জয়েন করবে এবং রোটারিকে নেতৃত্ব দিবে। নট অনলি রোটারিকে নেতৃত্ব দিবে, সারা বাংলাদেশকে নেতৃত্ব দিবে। আমরা তরুণদের নিয়ে এই ভাবনাই ভাবি। আগামী 9 এপ্রিল থেকে 12 এপ্রিল পর্যন্ত। তো আসলে আপনাদের এই 3 দিনের বা 4 দিনের যে প্রোগ্রামটা আছে, তার মানে কর্মসূচিগুলো আসলে কি কি আছে যদি একটু বলতেন। এখানে হচ্ছে একেবারেই মানে ফিল্ড ওয়ার্ক থেকে শুরু করে আপনার এক্সারসাইজ থেকে শুরু করে, তারা একটা লিডার হতে হলে তার যাবতীয় সমুদয় বিষয়গুলোকে নিয়ে 4 দিনের গুরুত্ব আরোপ করা হয়েছে। এবং বিভিন্ন সেশন রয়েছে, এখানে গেস্ট স্পিকার রয়েছেন, বিভিন্ন টপিকস উপরে বলবেন। লিডারশিপ সম্পর্কে একজন গেস্ট স্পিকার বলবেন, কমিউনিকেশন স্কিল সম্পর্কে একজন গেস্ট স্পিকার বলবেন, মোটিভেশন নিয়ে কথা বলবেন, আপনার টিম বিল্ডিং নিয়ে কথা বলা হবে। আচ্ছা। এবং আপনার এন্টারপ্রেনারশিপ নিয়ে কথা বলা হবে, যাতে তরুণরা কিভাবে এগিয়ে আসবে, যুবকরা তাদের পড়াশোনা শেষ করে। সুতরাং এবং স্পেশালিস্ট স্পিকাররা এখানে কথা বলবেন প্রত্যেক সমুদায় বিষয়ের উপরে। এবং আমি মনে করি তরুণদের এবং যারা পার্টিসিপেন্ট তাদের অনেক কিছু শেখার আছে। তারা এই 4 দিনের ট্রেনিং শেষে আমরা প্রত্যাশা করি যে তারা ঘরে ফিরে গিয়ে এটাকে অনুধাবন করবে, ধারণ করে পরবর্তীতে আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠবে। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে আপনার শুরুটা হয়েছিল এবং 25 বছর যাবত আপনার এই রোটারির সাথে আপনি আছেন, কতটা হচ্ছে মানে আপনাকে অ্যাট্রাক্ট করেছে যার কারণে আপনি এখানে আছেন, সেরকম আমাদের নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে আসলে এর সাথে জড়িত রাখার জন্য বা তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য এই ক্ষেত্রে আসলে আপনারা কি করছেন? সেটাই, আমরা ট্রেনিং শেষে যারা রোটারি ক্লাবে জয়েন করেনি তাদেরকে আমরা আহ্বান জানাবো
যে তারা রোটারি ক্লাবগুলো সারা বাংলাদেশে বিভিন্ন শহরে রোটারি ক্লাব রয়েছে, এবং যারা আরো তরুণ তাদের জন্য ইন্টারেক্ট ক্লাব রয়েছে, কারণ আমাদের এখানে আফটার মানে ম্যাট্রিক ওরাও পার্টিসিপেট করতে পারে, সুতরাং 18 বছর পর্যন্ত অনেক তরুণ তরুণীও আপনি ইন্টারেক্ট ক্লাব করতে পারে, পরবর্তী রোটারি ক্লাব করবে এবং রোটারি ক্লাব করে 30 বছর পরে পরিণত বয়সে তারা রোটারিতে জয়েন করবে। আচ্ছা, আপনাদের যদি এই কম্পিটিশন নিয়ে যদি বলি যে উদ্দেশ্য বা লক্ষ্য, যদি লক্ষ্যের কথা বলি যে আসলে কি ছিল? শুরুতে বারবার বলেছি যে তরুণদের মধ্যে নেতৃত্ব বিকাশের লক্ষ্যেই এই প্রোগ্রামটির একটা বিষয় হচ্ছে এই যে বাংলাদেশে তো আসলে রোটারি অনেক ক্লাব আছে, এই ক্লাবগুলোতে আমরা অনেক সময় দেখতে পাই যে সেই যদি কাঠামোগত দিক থেকে যদি বলি যে আসলে অনেক সময় দেখা যায় সেগুলো খুব একটা ভালো অবস্থায় নেই, বা অনেকে হয়তো সেখানে আগ্রহী করছে, মাত্র কয়েকটি ক্লাব হয়তো ভালো অবস্থায় আছে, এক একটা জেলা শহরে হয়তো দেখা যাচ্ছে। এই বিষয়ে আসলে আপনাদের কি চিন্তা ভাবনা আছে? আসলে বিষয়টা পুরোপুরি ঠিক না। জেলা শহরগুলোতে হয়তো বা কিছু কিছু জেলা শহরের মানে পারিপার্শ্বিক অবস্থার কারণে হয়তো ক্লাবগুলো ভালো কাজ করতে পারছে না। জেনারেলি ঢাকা শহরে প্রচুর রোটারি ক্লাব রয়েছে, তারা অনেক বড় বড় প্রজেক্ট করছে। আমি কয়েকটি প্রজেক্টের কথা উল্লেখ করেছি, বিভিন্ন ক্লাবের খুবই সিগনেচার প্রজেক্ট রয়েছে, এবং মফস্বলের ক্লাবগুলো আপনার ওই আঙ্গিকে কাজ করছে। এবং কিছু কাজ আমি বলি যে প্রত্যেকটা লোকাল কমিউনিটিতে তারা ট্রি প্ল্যান্টেশন করতেছে, তারা আপনার এই দুস্থদের মাঝে ঈদের সময় চিনি বিতরণ করছে, শীতকালে শীত বস্ত্র বিতরণ করছে। এগুলি কিন্তু রুটিন মাফিক প্রত্যেকটা ক্লাব লোকালি করে থাকে। হয়তো বড় প্রজেক্ট, সিগনেচার প্রজেক্ট দুই একটি ক্লাবের ক্ষেত্রে করা হয়ে ওঠে না তাদের সীমাবদ্ধতার কারণে, বাট আমার মনে হয় বাংলাদেশের রোটারি ক্লাবগুলোর কর্মকাণ্ড মানে ইতিবাচক সবসময়। না, আমরা ইতিবাচক বা নেতিবাচক দিতে চাচ্ছি না, আমরা বিষয়টা বলতে চাচ্ছিলাম যে একাধিক ক্লাব হয়তো একটি জেলায় আছে, কিন্তু কিছু কিছু ক্লাব হয়তো আমরা দেখছি যে অ্যাক্টিভ, খুবই অ্যাক্টিভ, কিন্তু আবার কিছু কিছু ক্লাব দেখছি ইনঅ্যাক্টিভ। সেই বিষয়ে আসলে এটা তো আসলে বাস্তবতা, এটা আসলে একটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু কথা হচ্ছে যে সেই ক্লাবগুলোতে হয়তো নেতৃত্ব গ্রহণের আগ্রহী লোকের অভাব রয়েছে, এটা লোকাল কমিউনিটির ব্যাপার। কারণ আপনি দেখেন, আপনি যদি সে মনে করেন, আমি খুব ভেরি ফ্র্যাঙ্কলি বলি যে আমাদের 300 যে সংসদীয় এলাকা, 300 জন এমপি কিন্তু সমান যোগ্যতা সম্পন্ন না। স্থান ভেদে আপনি অনেক জায়গায় দেখা যাচ্ছে যে একজন এমপি সমান, মানে হয়তো আমরা মনে করি যে উনি হয়তো আরেকজন এমপির সমতুল্য না। ঠিক তেমনই একটি ক্লাব আর ঢাকার একটি রোটারি ক্লাবের সাথে আপনি যদি, আমি মনে করি যে পটুয়াখালী একটি রোটারি ক্লাবের তুলনা করবেন যে কর্মকাণ্ডের দিক দিয়ে, সেটা তো হয়ে উঠবে না। নানান ব্যক্তিগতভাবেও যেমন যোগ্যতা পার্থক্য থাকবে, এলাকা বেসিস নেতৃত্ব গ্রহণেরও যোগ্যতা পার্থক্য থাকবে, সেক্ষেত্রে কিছুটা ডিফার করবেই, সেটা তো একটা বাস্তবতা রয়েছে। বাট আমরা চেষ্টা করছি রোটারি একই আদর্শে ধারণ করে সবগুলো ক্লাব প্রতিষ্ঠা হয়েছে, চার্টার হয়েছে। হয়তো কেউ কম বেশি কিছু ক্লাব অ্যাক্টিভ, এটা তো যে কোনো একটা সংগঠনের ক্ষেত্রে এটা হয়ে থাকে। একটি সংগঠনে 30 জন মেম্বার থাকলে সবাই কিন্তু অ্যাক্টিভ মেম্বার না। একটা ক্লাবে 4-5 জনই অ্যাক্টিভলি কাজ করে, বাকি 25 জন কিন্তু কাজ করে না। ঠিক যদি এখন বাংলাদেশে 160 রোটারি ক্লাব থাকে, হয়তো 130 ভালো কাজ করছে, 30 ক্লাব করছে না। এটা আমাদের মেনে নিতেই হবে। তো এই যে আমি যদি আপনার এখান থেকে আমার একটু জানার ইচ্ছা, আমার আগ্রহ থেকে বলছি যে আপনি বলছেন 130 বা 160, যেখানে আমাদের 64টা জেলা 64টা রোটারি ক্লাব কিন্তু আমাদের, আমি মনে করি যথেষ্ট, এবং সেটা যদি খুব ভালোভাবে অ্যাক্টিভ করা যায় তাহলে কিন্তু হয়ে যায়। সেখানে এতগুলো রোটারি ক্লাব, এবং যে অনেক সময় দেখা যায় যে ঢাকা নর্থ বা সাউথ বা মতিঝিল, বুড়িগঙ্গা, এই যে এত ধরনের নাম দিয়ে আসলে করে, সেটা কেন আসলে? সেটা আসলে রোটারি ক্লাবগুলি, আমি বলি তাহলে ভালো প্রশ্ন, যে রোটারি ক্লাবগুলো কিন্তু উইকলি মিট করে। আপনি জানেন কিনা জানি না, এই বিষয়টা আরো আলোচনার শুরুতে আসা উচিত ছিল। যে রোটারি বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হওয়ার পেছনে আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেক কারণ রয়েছে। যে এই যে উইকলি মিট করাটা, এটা কিন্তু একটা নজিরবিহীন ব্যাপার। আপনি আদার্স অর্গানাইজেশনের ক্ষেত্রে দেখেন যে মান্থলি তো দূরে থাক, 3 মাসে একটা মিটিং করতে পারে না আদার্স অর্গানাইজেশন গুলো, সেখানে রোটারি ক্লাব উইকলি মিট করছে। এবং এই উইকলি মিট করার ক্ষেত্র থেকেই রোটারি এতটা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়েছে এত বছর। রোটারি 1905 সালে এত বড় লার্জেস্ট অর্গানাইজেশন পৃথিবীতে, যে এত বছর এটা স্থায়িত্ব লাভ করেছে শুধুমাত্র রেগুলার মিট করছে। তার মেম্বাররা সপ্তাহে 1 দিন মিট করছে, মাসে 4 দিন মিট করছে। তো এখন এই সপ্তাহে 1 দিন 4 দিন মিট করা কিন্তু আপনার 100-150 লোক, এখন ঢাকা শহরে সে 2000 রোটারিয়ান আছে। তো 2000 রোটারিয়ান নিয়ে কিন্তু এই প্রত্যেক সপ্তাহে মিট করা যাবে না। হ্যাঁ, এখন রোটারি ক্লাবগুলি পরিধি হচ্ছে যে আপনার 25 জন থেকে শুরু করে, কোন ক্লাবে 55 জন, কোন ক্লাবে 75 জন, কোন ক্লাবে, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ক্লাব গাজীপুর রোটারি ক্লাব, এটা মেম্বারশিপ এখন 130-এর কোটায়। হ্যাঁ, তো ওইটা সবচেয়ে বড় ক্লাব। তো দেখা গেছে যে এখানে আপনি 1500 লোক নিয়ে বা 200 লোক নিয়ে, 300 লোক নিয়ে রোটারি মিটিং করা ডিফিকাল্ট। আর আমি মনে করি যে একটা ক্লাব থাকাচ্ছে, 10টা ক্লাব থাকলে সেবার পরিধিও বিস্তৃতি লাভ করে। হ্যাঁ, একটা ক্লাব সে বছরে 10টা প্রজেক্ট করতো, এখন 10টা ক্লাব বছরে 100টা প্রজেক্ট করবে। রোটারি ইন্টারন্যাশনাল এক্সটেনশনটাকে প্রেফার করে অলওয়েজ।
এটা কিন্তু রোটারি ইন্টারন্যাশনালি এনকারেজ করা যে যত ক্লাব হবে রোটারি সেবার পরিধি তত বিস্তৃতি লাভ করবে এবং লিডারশিপেও কম্পিটিশনটা একটা চলে আসবে। আচ্ছা, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে ছোট করে আপনার কাছ থেকে জানতে চাইছি যে তরুণদের নিয়ে আপনার ভাবনাটা কি? বারবারই আলোচনা এসছে যে তরুণরাই আমাদের ভবিষ্যৎ, তরুণরাই দেশ গড়বে, মানুষকে ভালোবাসবে, সমাজের উপকারে আসবে। আমি একটা কথা বলতে চাই তরুণদের উদ্দেশ্যে, যারা পার্টিসিপেন্ট হবে রায়রাতে, তোমরা যদি না জাগো ভাই কেমনে সকাল হবে। চমৎকার, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য, এবং আপনাদের রায়লার সাফল্য কামনা করছি, শুভকামনা রইল। অনেক 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 ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, একুশে টেলিভিশনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, একুশে দুপুর আজকের আয়োজন এখানে শেষ করছি। সাদিয়া আফরিন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।